আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। শুভা একটু লজ্জা পেয়ে বলে, আরে তেমন কিছু না, একটু কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করলাম আর কি। তুমি অন্য কিছু ভেবো না। ইস, একটুর জন্যই অন্য কিছু ভেবেই ফেলতাম। তুমি না না করলে বলেই ভাবতাম না। ইরিন হাসিতে ফেটে পড়ে। ইরিনের হাসি দেখে শুভাও হাসে। তারপর স্যার আসতেই তাদের পড়া শুরু হয়। পড়ানোর টাইমে ইরিন শান্তই থাকে, যদিও মাঝে মাঝে শুভার সাথে টুকটাক আলাপ করেছে। পড়া শেষে তারা যখন বেরিয়ে পড়ে তখন ক্লাসের বাইরে রিদানের সাথে দেখা হয়। রিদান ইরিনকে ইগনোর করে ইমনকে দেখে বলে, পা ঠিক আছে তোমার? জি স্যার, এখন ঠিক আছে। কলেজের বাইরে ভাইয়া ডাকতে পারো, সমস্যা নেই। এখানেও তো আমি তোমাদের টিচার নই। আর সুমনের পড়া বুঝতে পেরেছো তো? সমস্যা থাকলে বলবে। পাশ থেকে ইরিন বলে, আমার সমস্যা আছে, আমি বুঝি নাই কিছুই। রিদানের আগে ইমনই বলে ওঠে, পড়া রেখে পাশে মেয়ের সাথে কথা বললে তো বুঝবি না, অমনোযোগী মেয়ে একটা। রিদান বলে, ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিবে। সুমন এমনিই ভালোই পড়ায়, তবুও না বুঝলে প্রশ্ন করবে। আর কাল থেকে কলেজে আসবে। সামনের সপ্তাহে হয়তো ক্লাস টেস্ট হবে তোমাদের। ইমন মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর তারা বেরিয়ে রিকশায় উঠে বসায় যাওয়ার জন্য। রিকশায় বসে ইরিন বলে, দেখেছিস তাই বোনকে আমাদের ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে বলে এখন কত পীড়িতের আলাপ করতে এসেছে। অভিনয়, সব অভিনয়, গোমরা মুখ ব্যাটা একটা। তুই তো অন্ধ ইরিন। রিদান ভাইয়া এমনি আমার সাথে ভালো করে কথা বলে। তুই যা যা করেছিস তারপরও যে আম্মুকে কিছু বলেনি, তার জন্য কৃতজ্ঞ থাক। বাবিকেও ভালো পেয়েছিস বলে তোর রক্ষা, নয়তো তোর কপালে শনি ছিল ভাই। চুপ, ভাই না বোন আমি। আর আগে তো আমার কোনো দোষ ছিল না। কে জানতো তারা ভেতরে ভেতরে সব ঠিক করে নিয়েছে। একটুর জন্য কেস খেতে খেতে বেঁচে গেছি রে। শুক্রিয়া কর, আর ভবিষ্যতেও বাঁচতে চাইলে এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আর শোন, রিদান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবি। দেখি তো, স্যারকে দেখলি কেমন নাক ছিটকাস তুই। এই তোর চোখ কয়টা রে? তুই তো স্যারের দিকে তাকিয়েছিলি, তাহলে ক্লাসে কখন কি বলি দেখিস কিভাবে, আবার কাকে দেখি কি রিয়াকশন দিই সেটাও দেখিস কিভাবে। চোখ আমার যে কয়টাই থাকুক, তোর দিকে একটা সবসময় থাকে। বদ্ধ হয়ে যা, বদ্ধ হতে সময় লাগে না। সেম টু ইউ। আসছে আমার উপর উপদেশ বাণী শোনানো ভদ্রবেশী শয়তানটা। বাকিটা রাস্তা তাদের এভাবেই খুনসুটি করতে করতেই চলে যায়। এই কয়েকদিন বাসায় থেকে তারা নতুন ফোন নিয়ে অনেক কাড়াকাড়ি করেছে। দুইজন থাকার জন্য বাসায় বসেও তারা বোরিং ফিল করে না। তাদের মধ্যে মারামারি না হলেও খুনসুটি কম হয় না। আর এসবের জন্যই তাদের ভাই বোনের মধ্যকার সম্পর্কও এত মধুর। রিদার দ্বিতীয় বর্ষ টেস্ট এক্সাম শুরু। তাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, নয়তো গতবারের মতো টেনে টুনে পাস করতে হবে। আর তারপর মায়ের বকবকানি শুনতে হবে। এখন বিবাহিত হয়ে তো আরো ঝামেলা। নিচে থেকে ছোট ছোট দুটো ননদ দেবর আছে, তাদের সামনে তো মুখ দেখানো যাবে না। আর মিস্টার সারোয়ার সিদ্দিক তো আছে কথা শোনানোর জন্য। এই কয়েকদিনের মাঝে নিয়মিত শোনার কথার মাঝে পড়াশোনার কথা থাকবেই। আরে বাবা, জামাই মানুষ, এত পড়াশোনা করলে হবে নাকি? দুটো রোমান্টিক কথা তো বলেই না, খালি ধমক দিবে শুধু। এমনি কথা হয় না বেশি। প্রতিদিন কাজ শেষে রাতে ফোন করবে, আধ ঘন্টার কথার মাঝে 10 মিনিট পার করবে লেকচার দিতে দিতে, বাকি 10 মিনিট পার করবে উপদেশ দিতে দিতে। অবশিষ্ট 10 মিনিট যদি ভুলে টুলে দুটো ভালোবাসার কথা বলে একটু, তাতেই হাঁপিয়ে গিয়ে বলবে, না রিদা, এভাবে চলবে না। এসব কথা বলার থেকে তোমার কাছে গিয়ে তোর চুমু দিয়ে আসা বেশি স্বস্তির হবে। আমি পারবো না এমন দূরত্বে বসে থেকে পীড়িতের গল্প করতে। সারোয়ার এমন কথায় রিদা হাসবে নাকি লজ্জা পাবে তাই ভেবে পায় না। লোকটা মাত্রাতিরিক্ত খারাপ, সাথে অনেক অসভ্য। ভালোবাসার কথা বলবে না করেও না যা বলে তাতে লজ্জায় তার গাল দুটো টমেটো হয়ে যায়। আর তার এই অবস্থা নিয়ে পচানোর জন্য তুবা তো আছেই। সব মিলিয়ে হৃদার জীবন এখন গোলমেলে হয়ে গেছে। আজ সব বাদ দিয়ে সে বই নিয়ে বসেছে, তবে পড়াতে আর তার আর কোনো মনোযোগ নেই। পড়তে ইচ্ছেই করতেছে না।
তাই সে ফোন নিয়ে তার কলেজের এক বান্ধবীকে ফোন করে। বান্ধবীর সাথে কথা বলতে বলতে ফোনে সারোয়ারের কল আসে, কিন্তু তখন সে বান্ধবীর থেকে এক্সামের সাজেশন নিচ্ছে, তাই সে সারোয়ারের কলকে পাত্তা দেয় না। ধীরে সুস্থে বান্ধবীর সাথে কথা বলে শেষ করে। তারপর যখন নিজে সারোয়ারের ফোনে কল দেয় তখন ফোন বন্ধ পায়। প্রথমে ভাবে হয়তো নেটওয়ার্ক সমস্যা করছে, তবে 2-3 বার কলের পরও যখন একই অবস্থা দেখে তখন বুঝে সত্যিই ফোন বন্ধ করে রেখেছে। এতদিনের মাঝে আজ প্রথম এমন হলো। সারোয়ার কি রেগে ফোন বন্ধ করে রাখলো, নাকি শেষ হৃদার পড়া শেষ? এখন তার সবটা জুড়ে সারোয়ারের চিন্তা ঘুরতেছে। 1 ঘন্টার মধ্যে সে প্রায় 20 বারের মতো ফোন করে ফেলেছে, প্রতিবারই ফোন বন্ধ দেখাচ্ছে। অবশেষে 21 বারের মাথায় সারোয়ার ফোন রিসিভ করে, তবে কিছুই বলে না। হৃদা নিজেই ভয়ে ভয়ে সালাম দেয়। সারোয়ার থমথমে গলায় সালামের উত্তর দেয়, তারপর আবারও কিছুই বলে না। হৃদা বুঝতে পারে তার মহাশয় রাগ করেছেন, তাই সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, কি করছেন মেজো সাহেব? কিছু না। খেয়েছেন? হুম। রাগ করেছেন মেজর সাহেব? ওপাশ থেকে সারোয়ারের এক দীর্ঘশ্বাস শোনা যায়। ফোন কেন করেছ? আপনি আগে করেছিলেন। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই নাকি? কিছু বলার হলে বলো, আমি ফোন রেখে ঘুমাবো। রাগ করবেন না প্লিজ, আমি নূরের সাথে কথা বলছিলাম ওই যে পরীক্ষা সাজেশন নিয়ে। জানতে চেয়েছি আমি ছাড়া তোমার বাকি সবই গুরুত্বপূর্ণ, তো থাকো না সেসব নিয়ে। প্লিজ সরি বলছি তো, আর হবে না এমন। সারোয়ার কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি ফোন করলে সবসময় তাড়াতাড়ি ধরার চেষ্টা করবে রিতা। আমি প্রায় বিভিন্ন রিস্কি কাজে যাই। আগে আম্মুকে ফোন করে যেতাম, এখন তুমি আমার লাইফে জড়িয়ে আছো। আমি চাই সে দিনটা আমার শেষ দিন হলেও রাতের শেষ কথাটা তোমাদের সাথেই হয় আমার। এমন কথা বলবেন না প্লিজ, আমার আমার শুনতে ভালো লাগে না। ভালো না লাগলে এটাই সত্যি। আচ্ছা রিতা, আমায় বিয়ে করে কি তুমি পস্তাচ্ছ? বিয়ের 2 মাস হয়ে গেল, আমাদের সেভাবে সময় কাটানোও হয়নি। তোমার কি আমার প্রতি অভিযোগ হয়? একদম সত্যি করে বলবে। হৃদা একটু চুপ থেকে বলে, আমি মানিয়ে নিয়েছি, কিন্তু আপনাকে দেখতে খুব মন চায়, আমার কাছে পেতে মনে চায়। আসবেন কবে আপনি? মাত্র 2 মাসেই তোমার অপেক্ষা শেষ, কিন্তু আমি তো এখন আসতে পারবো না, অনেক সময় লাগবে ছুটি পেতে। আচ্ছা, সামনের মাসের পরের মাসে নাকি ইমন ইরিনের জন্মদিন, সেই দিন আসবেন? এসব ইভেন্টে আমি উপস্থিত থাকতে পারি না। লাস্ট কবে তাদের জন্মদিনে আমি উপস্থিত ছিলাম আমার মনেই পড়ে না। আপনার খারাপ লাগে না? না, মানিয়ে নিয়েছে। আমি তো তাও কাছে আছে, অনেকে তো আরো দূরে দূরে থাকে, বুঝছো তাদের অবস্থা কেমন হয়। হৃদার মন খারাপ হয়ে যায়। আরো কিছুক্ষণ কথা বলে সারোয়ার জানায় এতক্ষণ সে রান্না করছিল, এখন খেয়ে গিয়ে ঘুমাবে। সকাল সকাল আবার ডিউটিতে যেতে হবে। দেখতে দেখতে এই সময় কেটে যায়। হৃদার পরীক্ষা চলে আসে। গতবারের তুলনায় এইবার তার টেনশন আরো বেশি। নিজের পেছনের সিটের মেয়েটাকে আগে থেকেই পটিয়ে নিয়েছে, এবার যাতে তাকে পরীক্ষায় দেখায়। হৃদা এমনিতে মোটামুটি গোছের ছাত্রী, তবে রেজাল্ট তার মোটামুটি হলে চলবে না। ফার্স্ট ক্লাস না পেলে তার মান সম্মান শেষ হয়ে যাবে। বিয়ের পরে প্রথম পরীক্ষা বলে গত রাতে শাশুড়িকে ফোন করেছিল সে। সেদিন সারোয়ার চলে যাবার পরে সে আর ওই বাড়িতে যায়নি, তবে সুরাইয়া বেগম এসেছিলেন একদিন ঘুরে যেতে, তবে হৃদার শাশুড়ি হিসেবে নয়, এসেছিলেন বান্ধবীর বাসায়। হৃদার সাথে ইতিমধ্যে ওনার ভালোই কথাবার্তা হয়েছে। হৃদারও বুঝতে পেরেছে তার শাশুড়ি নিতান্তই সরল গোছের মহিলা, তাই তারও মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। গত রাতে ফোন করে শাশুড়ির সাথে কথা বলছিল, তখনই মায়ের থেকে ফোন কেড়ে নিয়ে ইরিন বলছিল, ভাবি পড়াশোনা করেছো তো? ইস, আমার যে কি ভালো লাগছে তোমার পরীক্ষার কথা শুনে। আমাদের ভাবিও পরীক্ষার্থী। শোনো, পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে কিন্তু বিপদ আছে। ভাইয়া এমনিই সারা বছর পড়াশোনার খবর নেবে না, তবে রেজাল্টের খবর ঠিকই নেবে, আর সেই দিন আচ্ছা মতো লেকচার দিবে। জানিয়ে রাখছি আগে থেকে। ইরিনের কথার প্রেক্ষিতে হৃদার আরো টেনশন বেড়ে যায়। তার রেজাল্ট নিয়ে এমনই সমস্যা ছিল না, তবে বড় সমস্যা তো রেজাল্ট খারাপ করলে নিজেরই মান সম্মান থাকবে না। ইস, কি বিপদ।
কিছুদিন আগেই তুবার ফাইনাল এক্সাম শেষ হয়েছে। সে এখন মুক্ত পাখি হয়ে উঠছে, সারাদিন ফোন নিয়ে বসে থাকে হৃদার সামনে। আগে যেমন হৃদা দেখিয়ে দেখিয়ে মজা করত আর তুবা বেচারিকে পড়তে হতো, এখন সব উল্টে গেছে। হৃদার কাজগুলোই তুবা কপি করেছে আর হৃদা রাগে গজগজ করে। গত রাতে সারোয়ারের সাথে কথা বলার সময় হৃদা তাকে মানানোর চেষ্টা করছিল। দেখুন মেজর সাহেব, আমি তো এখন বিবাহিত। আমার পড়াশোনা নিয়ে এত ভাবার কি আছে বলুন তো? পরীক্ষা যেমনই হোক না কেন, রেজাল্ট নিয়ে কিছুই বলতে পারবেন না। হুম, সেটা রেজাল্টের পরেই দেখতে পারবে, এখন কিছুই বলবো না। আশানুরূপ উত্তর না পেয়ে হৃদার আরো টেনশন বেড়ে যায়। খারাপ লোক, তার মেজর সাহেব বড্ড খারাপ। খারাপ মেজর। তারপর আর কি, দেখতে দেখতে তার পরীক্ষা শেষ হতে থাকে। সময়টা সবার কাছে তাড়াতাড়ি চলে গিয়েছে। মনে হলেও হৃদার জন্য খুব কঠিন ছিল। তবে শেষ পরীক্ষার দিন একটা বড় বিপদ ঘটে যায় হৃদার সাথে। হৃদা সর্বদা রাস্তা পারাপারে উস্তাদ। তার বান্ধবী নূরকে বরং সে হাত ধরে ধরে পার করায়। তবে শেষ পরীক্ষার দিন তার কি হয় কে জানে। সে বেশ অমনোযোগী ছিল রাস্তার মাঝে। ফলস্বরূপ পেছন থেকে এক গাড়ির ধাক্কায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাথে সাথেই চারদিকে মানুষ জড়ো হয়ে যায়। গাড়ির ধাক্কায় হৃদা দূরে ছিটকে পড়ে। নূর এগিয়ে আসতে আসতে হৃদার সাথে এমন ঘটনা ঘটে যায়। অ্যাক্সিডেন্ট করে হৃদা জ্ঞান হারিয়ে ফেলে। নূর দ্রুত আশেপাশের মানুষের সহযোগিতায় হৃদাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। তারপর হৃদার ফোন দিয়ে হৃদার মাকে ফোন করে জানায়। হাসপাতালে আসার পরই হৃদাকে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নূর একাকী বসে আছে আর তার এখনো বিশ্বাসই হচ্ছে না। একটু আগেই দুজনে কথা বলে আসছিল, মুহূর্তের মাঝে এমন ঘটনা ঘটায় সে নিজেও ট্রমাটাইজ হয়ে গেছে। কিছুক্ষণের মাঝেই নওশিন বেগম তুবাকে সাথে নিয়ে হাসপাতালে চলে আসেন। তিনি এসে মেয়ের খোঁজ করতে থাকেন। নূর জানায় ডাক্তার এখনো বের হয়নি। এর কিছুক্ষণের মাঝেই কবির সাহেব চলে আসেন। আদুরে মেয়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি তাড়াতাড়ি ছুটে নিয়ে চলে এসেছেন। তিনি আসতেই ডাক্তারও বের হন। ডাক্তার জানায়, মেজর কোনো সমস্যা হয়নি, কপালে একটু কেটে গেছে, ভাগ্য করে মাথায় কোনো চোট লাগেনি। তবে এক পায়ে লিগামেন্ট টান পড়েছে আর হাঁটুর নিচে বেশ কিছুটা জায়গায় মাংস উঠে গেছে, হয়তো কোনো শক্ত কিছুর উপর পা পড়েছিল। পাশ থেকে নূর বলে, পাশের একটা বিল্ডিংয়ে কাজ চলছিল, চারপাশে অনেক ইটের খণ্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওদিকেই ছিটকে পড়েছিল হৃদা। ডাক্তার তা শুনে বলে, আমরা সেখানে ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। মেয়েকে বেশ কিছুদিন বিশ্রাম থাকতে হবে। আশা করি আপনাদের মেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবে। মাথায় চোট লাগেনি শুনে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে। মেয়ের সাথে দেখা করতে চাইলে জানান এখনো হৃদার জ্ঞান ফিরেনি। কেবিনে দিলে পরে তারা দেখা করতে পারবে। ঘন্টাখানেক পরে হৃদার জ্ঞান ফিরতেই তাকে কেবিনে শিফট করা হয়। মেয়েকে কেবিনে দিতেই সবাই কেবিনে আসে। হৃদা কপালের লাগা আঘাতের জন্য ভালোভাবে তাকাতে পারছে না। তার দু হাতের কনুয়ে অনেকটা করে ছিলে গেছে। সেখানে ডাক্তার ঔষধ লাগিয়ে দিয়েছে। পায়ের আঘাতেও ব্যান্ডেজ করা। নওশিন বেগম মেয়ের কাছে দৌড়ে যান। হৃদা মা বাবাকে দেখে একটু উঠে বসতে চায়, তবে উঠতে গিয়ে কনুয়ে চাপ পড়ায় ব্যথায় চিলিয়ে ওঠে। নওশিন বেগম মেয়েকে ধরে বলেন, শুয়ে থাক, উঠতে হবে না, হাতেও আঘাত আছে। কবির সাহেব মেয়ের কাছে এসে বসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু গলায় বলেন, ব্যথা করছে অনেক। হৃদা ঠোঁট ফুলিয়ে উপর নিচ মাথা নাড়ায়। নওশিন বেগম বলেন, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার, শেষ পরীক্ষার দিনই এমন হতে হলো। হৃদা একটু কষ্ট করে বলে, নূর, নওশিন বেগম আশেপাশে তাকিয়ে দেখে নূর তুবার পাশে দাঁড়িয়ে আছে। নূরকে ডাকতে সে এসে হৃদার হাত ধরে বসে। হৃদা বলে, ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে। কথা বলিস না তুই, চুপচাপ থাক, সব ঠিক হয়ে যাবে। সে উঠে হৃদার ফোন তুবার হাতে দেয়। তারপর হৃদার মায়ের সাথে একটু কথা বলে সে বিদায় নেয়। যাওয়ার আগে হৃদাকে বলে গেছে সে বাসায় গিয়ে হৃদাকে দেখে আসবে আর ফোন করেও খবর নিবে। তুবার হাতে ফোন থাকাকালীন হৃদার ফোনে সাওয়ারের কল আসে। তুবা দেখে তার মা বাবা হৃদার সাথে কথা বলেছেন।
তুবা এর মাঝে সারোয়ারের কল রিসিভ করে ফেলে। তারপর বেশি কিছু না ভেবে সারোয়ারকে হৃদার অবস্থার কথা জানিয়ে দেয়। অপরদিকে হৃদার সারোয়ারের কথা মাথায় আসে। নওশিন বেগম সারোয়ারের জানানোর কথা বলে হৃদা বলে, আম্মু বলো না, উনি অনেক ব্যস্ত থাকে, জানালে আরো টেনশন করবে। সারোয়ারের না জানালেও তো তার শ্বশুর বাড়িতে জানানো উচিত। তাই নওশিন বেগম ফোন করে সুরাইয়াকে জানায় হৃদার অ্যাক্সিডেন্টের কথা। সারাদিন পেরিয়ে সন্ধ্যার দিকে হৃদাকে বাসায় নিয়ে আসা হয়। মেজর কোনো প্রবলেম না থাকায় তাকে ডিসচার্জ করে দেয়া হয়েছে। অপরদিকে খবর পেয়ে সুরাইয়া বেগম হৃদানের বাসায় চলে এসেছেন। ইরিন ইমন তখন প্রাইভেটে ছিল। কলেজ শেষে বাসায় এসে একটু খেয়ে রেস্ট করেই তারা প্রাইভেটে চলে গিয়েছিল। তারা চলে যাওয়ার পর সুরাইয়া বেগম হৃদার খবরটা পেয়েছেন, তাই তাদের জানানো হয়নি। আবার তারা আজ ফোনটাও সাথে নিয়ে যায়নি, বাসার চাবিও তাদের কাছে নেই। তখন নওশিন বেগম জানান হৃদান টিউশনি শেষে বাসায় আসবে, তার সাথেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে আসতে বলবে। তাই তিনি হৃদানকে ফোন করে সবটা জানিয়ে দেন। প্রাইভেট শেষ হতেই হৃদান ইমনকে ডাক দিয়ে তাদের বাহিরে অপেক্ষা করতে বলে। হৃদান নিজের পড়ানো শেষ করে ইমনকে বলে, তোমার বোন কোথায়? দাঁড়িয়ে থাকতে নাকি পা ব্যথা হয়ে গেছে, ওখানে বসে আছে। হৃদান দেখে ইরিন একটু দূরে একটা খালি বেঞ্চে বসে হাওয়া খাচ্ছে। হৃদান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ইমনকে বলে, হৃদা, তোমাদের ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, তোমার আম্মু ওদের বাসায় আছে, আমাকে বললো তোমাদের সাথে নিয়ে যেতে। হৃদান অ্যাক্সিডেন্টের কথা শুনে ইমন একটু চিন্তিত হয়ে বলে, ভাবি ঠিক আছে এখন? আমিও মাত্রই খবর পেলাম, গিয়ে দেখি চলো, ইরেনকে সাথে নিয়ে আসো। হৃদান আগে জাগায়, পেছনে ইমন গিয়ে ইরিনকে সাথে নিয়ে আসে। তারা বাসায় রাস্তার উল্টো দিকে যাচ্ছে দেখে ইরিন বলে, ভাই কোথায় যাচ্ছি আমরা? বাসায় যাব না? বাবিদের বাসায় যাব, বাবি অ্যাক্সিডেন্ট করেছে, আম্মু সেখানে আছে। ইরিন আতকে উঠে ইমনকে বলে, ভাই অনেক ব্যথা পেয়েছে ভাবি, এখন কি অবস্থা? তুই যেখানে আমিও তো সেখানে, চল গিয়ে দেখি আগে। হৃদা শুকনো মুখে বিছানায় শুয়ে আছে, তার সারা শরীর জুড়ে ব্যথা করছে। তখন ছিটকে পড়ায় শরীরের বিভিন্ন জায়গায় চাপ খেয়েছিল। এখন সে ব্যথায় জেগে ধরেছে। তবে তার আরো কষ্ট লাগছে সারোয়ারকে না জানাতে পেরে, আবার কাউকে জানাতেও দিচ্ছে না ইচ্ছে করে। নয়তো লোকটা টেনশন করবে দূর থেকে। উনি তো বলেছে এখন এত তাড়াতাড়ি ছুটি পাবে না, তাহলে দূরে বসে টেনশন করানোর দরকার নেই। একটু সুস্থ হয়ে গেলে পরে না হয়ে জানিয়ে দিবে। রাত হয়ে গেলেও সারোয়ারের কোনো ফোন আসে না। এমনিতে সবসময় রাত 9টা-10টার মাঝে সারোয়ার কল করে। আজ 10টা পার হয়ে গেছে, কল দেয়নি। হৃদা নিজেই কল করেছিল একবার, রিসিভ করেনি। সে অসুস্থ বলে মা এসে তাকে খাইয়ে দিয়ে গেছে। এতক্ষণ ইরিন ইমন তুবা তার পাশেই বসেছিল। বেশ কিছুক্ষণ গল্প করেছে তারা। তাদের দেখে হৃদারও একটু ফুরফুরে লাগছিল। এখন মা তাকে ঘুমাতে বলে বাকিদের নিয়ে চলে গিয়েছে। আজকে সুরাইয়া বেগমরা থাকবেন বাসায়। হৃদানদের বাসা এখান থেকে মিনিট 10 দূরত্বে। সুরাইয়া বেগম ইরিনকে নিয়ে এখানেই থাকবেন, আর ইমন হৃদানের সাথে তাদের বাসায় চলে যাবে। এত কিছুর মাঝে তুবা কাউকে এখনো বলেনি যে সে সারোয়ারকে সব জানিয়ে দিয়েছে। মাঝে অবশ্য ভুলে গিয়েছিল বলতে, এখন মনে পড়েছে তার। এখন যদি মাকে বলে তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। তাছাড়া সারোয়ার তো এখন জানায়ওনি যে সে আসবে কি না। আসলে তো নিশ্চয়ই জানিয়ে দিত, হয়তো আসবে না সেই ভেবে তুবা আরাম করে বসে থাকে। শুয়ে থেকে সারোয়ারে টেনশন করতে করতে হৃদা সেভাবে ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মাঝে একবার টের পেয়েছিল কেউ বিছানায় এসে বসেছে। হৃদা ভেবেছিল হয়তো তুবা এসেছে, তাই সে বেশি কিছু ভাবেনি। তার যে পায়ে আঘাত লেগেছে, সে পায়ের নিচে একটা বালিশ রেখে পাটা উঁচু করে রাখা হয়েছে। একটু নড়লেই পায়ে টান পড়েছে, তাই শান্তি পাচ্ছে না একটুও। হাতের কনুই দুটো জখম হওয়ায় নড়ে চড়ে খুব সমস্যা হচ্ছে। একভাবে শুয়ে থেকে পিঠেও ব্যথা হয়ে গেছে। মাঝরাতে সজাগ হয়ে যাওয়ায় টের পায় বারান্দার দরজা খোলা। এমনি সবসময়
সে দরজা আটকে ঘুমায়। তুবাকেও বলে দরজা আটকে দিতে, আজকে কিছু বলেনি বলে খোলাই রেখেছে মেয়েটা। এখন সজাগ হয়ে যাওয়ার হৃদয় আর ঘুম আসছে না। তুবার স্বভাব আছে ঘুমের মাঝে হাত পা নাড়ানোর, তাই সে শোয়ার পরে নওশিন বেগম মাঝে একটা বড় কোলবালিশ রেখে দিয়ে গিয়েছিলেন। এখন নিজের পাশে কোলবালিশের ছোঁয়া না পেয়ে একটু অবাক হয়। তার বাঁ হাতের তুলনায় ডান হাতে আঘাত একটু কম, তাই সে ডান হাত বাড়িয়ে কোলবালিশ খুঁজতে যায়। তবে কোলবালিশের বদলে তার হাত পড়ে কারোর শক্ত হাতের ওপর। হৃদয় একটু থমকে যায়। হাতটা তুবার হাতের মতো নরম নয়, বরং শক্ত আর উষ্ণ। হৃদয় ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে তুবা কোলবালিশ ওপাশে রেখে এদিকে চলে এসেছে, তাই সে তুবার হাত সরিয়ে দিতে চেয়ে বলে, তবু হাত সরা এখান থেকে, এখনই গায়ের উপরে তুলে দিবি তো? কিন্তু হাতটা সরানো তো দূরের কথা, বরং শক্তপোক্ত হাতটা তার নরম কোমল হাতকে নিজের মুঠোয় নিয়ে নেয়। হৃদার বুকটা ধক করে ওঠে। আধো অন্ধকারে এসে পাশ ফিরে তাকায়, তবে অন্ধকারে সে কিছুই বুঝতে পারে না, তবে স্পষ্ট অনুভব করতে পারছে তার পাশে তুবা নয়, বরং বিশাল দেহী কোনো পুরুষ মানুষের উপস্থিতি রয়েছে, যে এখন তার হাতটিকে নিজের মুঠোয় ধরে রেখেছে। হৃদা হাত ছাড়ানোর চেষ্টা করলে ব্যক্তিটি তার হাত ছাড়ে না। হৃদা ভয় পেয়ে কিছু বলতে নিলেই তখন তার বালিশের কাছে থাকা ফোনটির আলো জ্বলে ওঠে। ফোনের আলোয় সে স্পষ্ট সারোয়ারকে দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে সে হয়তো স্বপ্ন দেখছে। এটা সত্যি নয়। সারোয়ারের তো আসার কোনো প্রশ্নই আসে না, ওনাকে তো জানানোই হয়নি এই খবর। হৃদা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তাকানো দেখে সারোয়ার বুঝে হৃদা তাকে স্বপ্ন বলে মনে করেছে, তাই তো কোনো রিয়াকশন দেওয়াও ভুলে গেছে। নিজের উপস্থিতি সত্য প্রমাণ করতে সারোয়ার তার হাতের মুঠোয় থাকা হৃদার হাত নিজের কাছে এনে হাতের পৃষ্ঠে ঠোঁট ছোঁয়ায়। হৃদা চমকে ওঠে, মনের অজান্তেই মৃদু স্বরে বলে ওঠে, আমি আপনাকে স্বপ্নে দেখা শুরু করেছি মেজর সাহেব। মনে হচ্ছে আপনি বাস্তবেই আমার পাশে শুয়ে আছেন। সারোয়ার অল্প হেসে প্রত্যুত্তর করে, আছি তো, বাস্তবে তোমার পাশে শুয়ে আছি আমি। হৃদা অবাক হয়ে তাকিয়ে থাকে। সারোয়ার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখে। ফোনের আলোয় হৃদা দেখে তার পাশে সত্যি সারোয়ার শুয়ে আছে। হৃদা হাত বাড়িয়ে সারোয়ারের গালে হাত রাখে। তার বিশ্বাসই হচ্ছে না সারোয়ার সত্যি এসেছে। কালো চুলে আর্মি কাট করা, মুখে এখনো ক্লান্তির ছাপ মিশে আছে। কালো চোখগুলো গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে। বিশাল দেহে একটা হাফ হাতা টি শার্ট আর ট্রাউজার পরা তারই স্বামী নামক পুরুষটি তার দিকে মুখ করে শুয়ে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। আপনি সত্যি এসেছেন মেজর সাহেব? আমাকে তো আসতেই হতো। আমার বউটা যে অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, একমাত্র বউটাকে সেবা করার জন্য আসতে হবে না? আপনার ডিউটি? বউয়ের উপর আর কিছুই নেই। খবর পাওয়া মাত্র ইমার্জেন্সি ছুটে নিয়ে চলে এসছে। আমিও। হৃদার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে মৃদু স্বরে ফিসফিসিয়ে বলে ওঠে, অনেক মিস করছিলাম আমি আপনাকে। সারোয়ার আলতো হাতে হৃদার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর হৃদার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, অনেক অনেক মিস করেছে তোমায়। খবরটা পাওয়া মাত্র স্যারের কাছে দৌড়ে গিয়েছে। ছুটি দরখাস্ত দিয়ে সোজা চলে এসছে। ওর অ্যাকসেপ্ট করেছে কিনা এখনো জানি না, তবে আমি তো বসে থাকতে পারি না। সূর্য চলে এসছে তোমার কাছে। সমস্যা হবে না পরে? আশা করি হবে না, হলেও পরে বাকিটা সামলে নিব। হৃদা উঠে বসার চেষ্টা করে। সারোয়ার তাকে উঠিয়ে বসিয়ে নিজের বুকের সাথে হৃদার পিঠ ঠেকায়। হৃদা আরাম করে বসে বলে, কখন এসেছেন এখানে? 12টা বেজে গিয়েছিল। সবাই নিশ্চয়ই আপনাকে দেখে চমকে গিয়েছে। তা তো অবশ্যই, আসার আগে জানাতে পারিনি। ফোনে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, এখানে সে ফোনটা চার্জ করেছে। হৃদা অল্প হাসে। সারোয়ার তার মাথায় চুলে হাত বুলিয়ে দিতে থাকে। তার চোখ হৃদার কপালে আঘাতের ওপর পড়লে সে সেখানটায় হাত ছোঁয়ায়। তারপর কোনো কিছু না ভেবে মুখ এগিয়ে সেখানটায় হালকা করে ঠোঁট ছোঁয়ায়। হৃদা ঘাড় ঘুরিয়ে সারোয়ারের দিকে তাকায়। আপনাকে আমার খবর কে দিয়েছে? আমার একমাত্র শালিকা তুবা মহারানী। ভাগ্যিস সে বলেছিল এই ঘটনা 2 দিন পরে শুনলে তোমার রক্ষা ছিল না। আসলে আপনি তো বলেছিলেন এখন এত তাড়াতাড়ি ছুটি পাবেন না, তাই দূরে বসে টেনশন দিতে চাইনি।
তাই বলে অসুস্থতার খবর দিবে না? আমি 2 দিন পরে জানলে আমার কতটা খারাপ লাগতো তার কোনো ধারণা আছে তোমার? সবসময় বেশি বেশি বুঝে গেল। আমি দূরে থাকি বলে কি পরিবারের খবর নিতে পারবো না? আচ্ছা সরি, আর হবে না এমন। এখন থেকে আপনাকে সবটা জানাবো। আগে বলো, কে নিয়ে এত অমনোযোগী ছিলে? শুনলাম তুমি নাকি রাস্তায় পরে ওস্তাদ। এই তার নমুনা? আসলে এক্সাম নিয়ে টেনশনে ছিলাম তো। রোল রেজিস্ট্রেশন এগুলো ঠিকঠাক লিখেছিলাম কিনা সেটাই ভাবছিলাম। এরই মধ্যে ওই বদমাইশ গাড়ি এসে মেরে দিয়ে পালালো আমায়। আমার এখানে কোনো দোষ নেই মেজর সাহেব। হ্যাঁ, তুমি তো দুধে দেওয়া তুলসী পাতা, তোমার কোনো দোষ থাকতেই পারে না। হৃদয় ক্যাবলা মার্কা হাসি দেয় একটা। সারোয়ার একটু চোখ রাঙালে সে শব্দ করে হেসে ওঠে। সারোয়ারের কোলে হৃদয় একটু নড়ে উঠলে সারোয়ার চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, ওয়াশরুমে যাবে? হৃদয় একটু লজ্জা পেয়ে মাথা নাড়ায়। সারোয়ার বেশি কিছু না ভেবে তাকে সাহায্য করে। তাকে রুমে এনে বসাতেই হৃদয় পেটে হাত দিয়ে বসে। এমন রাতে সজাগ হলেই তার ক্ষুধা লাগে। আজও তার ব্যতিক্রম নয়। সারোয়ার আবারও প্রকুশকে তাকালে হৃদয় বলে, আসলে মাঝরাতে সজাগ পেলেই আমার ক্ষুধা লাগে। আজও আর কি। আচ্ছা থাক, শুয়ে পড়ুন আপনি। ঘুমান, ক্লান্ত তো অনেক। ভাত খাবে? ভাত আনবো না অন্য কিছু বানিয়ে আনতে হবে? লাগবে না বলছি তো। যা বলেছি উত্তর দাও। হৃদয় মিনমিন করে বলে। ভাতই চলবে। সারোয়ার দরজার দিকে এগিয়ে গিয়ে তারপর আবারও উল্টো ফিরে এসে বলে, আমি কিন্তু জানি না তোমাদের বাড়ির কোথায় কি আছে, সব উল্টোপাল্টা করে ফেললে আমার দোষ নেই। শাশুড়ি মাকে তুমি পরে সামলাবে। হৃদয় হেসে বলে, মাথা নাড়িয়ে বোঝায় সে মাকে মানিয়ে নেবে। সারোয়ার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে লাইট অন করে আশেপাশে তাকায়। সব খুঁজে প্লেট পেয়ে টেবিলে রাখে। সে খাবার শেষে দেখেছিল নওশিন বেগম বাড়তি খাবারগুলো ফ্রিজে রাখছেন। তাই সে ফ্রিজ খুলে খাবার বের করতে যায়। তখনই পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সে চমকে ওঠে। তাকিয়ে দেখে কবির সাহেব দাঁড়িয়ে আছেন। কবির সাহেব সারোয়ারকে দেখে বলে, তুমি এখানে বাবা? খাবার নিচ্ছ? ক্ষুধা লাগছে তোমার? সারোয়ার প্রচন্ড লজ্জা পেয়ে যায়। ইনি আবার না তাকে খাতুক ভেবে বসে। হৃদয়ের ক্ষুধার চক্করে আজ তার মান সম্মানে টানাটানি পড়ে গেল। সারোয়ার গলা খাকারি দিয়ে বলে, আসলে বাবা, হৃদয় ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা লেগেছে বললো, তাই আর কি। হো, মেয়েটা এই এত রাত্রে তোমাকে জ্বালাচ্ছে? এমনি এতটা জার্নি করে ক্লান্ত তুমি। তোমার শাশুড়িও সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। তোমার ঘুম আসছিল না এমনিতেই, আমার ঘুম আসছিল না এমনিতেই। তখন রান্নাঘরের আলো জ্বালাতে দেখি বেরিয়ে আসলাম। বলতে বলতে তিনি নিজেই ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে থাকে। সারোয়ার বলতে গিয়েছিল যে সে নিজেই করতে পারবে, তবে কবির সাহেবকে এতটা স্বাচ্ছন্দ্যে খাবার গরম করতে দেখে আর বাধা দেয় না। শ্বশুরের সাথে টুকটাক কথা বলতে বলতে হৃদয়ের জন্য খাবার সাজিয়ে নেয়। কবির সাহেব কিছু মনে পড়তেই বলেন, এটা তো হাত দিয়ে খেতে পারবে না। তোমার শাশুড়িকে বাবা, আমি খাইয়ে দেব, আপনি বেশি ভাববেন না। তুমি খাইয়ে দিবে হৃদাকে? যেন ওনার প্রশ্নে বিস্ময় প্রকাশ পাচ্ছে। মেয়ের জামাইকে এভাবে মেয়ের বিপদের কথা শুনে দৌড়ে আসতে দেখে তিনি অবাক হয়েছিলেন। এখন আবার মেয়ের জন্য এতটা সেবা করতে দেখে আরো ইমপ্রেস হয়ে গেছে। তার মানে ওনারা যোগ্য ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেয়েছেন। প্রথম নওশিনের প্রস্তাব শুনে তিনি নিজেও চিন্তিত ছিলেন। ওনার বড় মেয়ে এমনিই যতটা আদরে, পারবে কি সারোয়ারকে মানিয়ে নিতে? এখন তো মনে হচ্ছে ওনার সেই চিন্তাগুলো অকারণ ভয়ই ছিল। ঠিক আছে বাবা, তুমি যাও। মেয়েটা আসলে রাতে ঠিকভাবে খেতে পারেনি। তোমার শাশুড়ি জোর করে একটু খাইয়ে দিয়েছিল। খাবার নিয়ে বড্ড অজুহাত তার। আচ্ছা, আপনি কি শুয়ে পড়ুন বাবা, রাত কিন্তু কম হয়নি। এভাবে রাত জাগলে পরে সারাদিন কষ্ট হয়ে যাবে। ঘুমিয়ে পড়ুন গিয়ে, হৃদয়ের জন্য আমি আছি। কবির সাহেব সন্তুষ্ট দৃষ্টিতে সারোয়ারের দিকে তাকিয়ে নিজেদের রুমে চলে যান। সারোয়ার খাবার হাতে নিয়ে হৃদয়ের কাছে আসে। হৃদয় তখন সারোয়ারের ফোন নিয়ে নাড়াচাড়া করছে। সারোয়ার লাইট অন করে খাবার রেখে দরজা আটকে দেয়। হৃদয়ের হাতে তার ফোন দেখে বলে, আবার কি নজরদারি করছে ফোনে? কিছুই না, এমনি দেখছিলাম। কিছুই চেক করিনি। আমি আপনাকে বিশ্বাস করি। সারোয়ার মুচকি হেসে খাবার
মাখায়। হৃদা বলতে নেয়, আমি নিজে খেয়ে কথা বন্ধ, খাইয়ে দিচ্ছে, চুপ করে বসে থাকো। হৃদা চুপচাপ সারোয়ারের হাত থেকে খেতে থাকে। সত্যি বলতে তারও ইচ্ছে ছিল না সারোয়ারের হাত থেকে খাবার খাওয়ার, তাই সে বেশি বাধা দেয় না। খাবার খেতে খেতে সে মিটমিট করে হাসতে থাকে। সারোয়ার ব্রু কুচকে বলে, হাসছো কেন? বাইরে আব্বুর কণ্ঠ শুনলাম। আব্বু নিশ্চয়ই এখনো সজাগ আছে। হ্যাঁ, তোমার জন্য এখনই মান সম্মানে টানাটানি পড়ে যাচ্ছিল। একটুর জন্য তোমার আব্বু ভাবতেন আমি মাঝরাতে খাবার চুরি করতে নেমেছে। হৃদা হাসতে হাসতে বলে, মোটেও না, আব্বু ওসব কিছুই ভাবতো না, বরং আপনাকে দেখে হয়তো আরো ভাবছে জামাইয়ের খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি আমার কথা না বললে হয়তো কালকেই আম্মুকে বলে কয়েক পদ রান্না করে আপনার সামনে হাজির করতো। সারোয়ার আবারও হৃদার মুখে খাবার তুলে দিয়ে বলে, আমি তোমার আব্বুকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাত হয়ে গেল, উনি এখনো ঘুমাননি। ওনার আদুরে মেয়ে এমন অসুস্থ হয়ে বিছানায় পড়া, আর উনি ঘুমাবেন কি করে? আব্বু এমনই। আমার বা দুবার জ্বর আসলেও সে সারা রাত ওনার ঘুম হারাম হয়ে যায় একদম। বড্ড ভালোবাসে না তোমায়? অনেক ভালোবাসে, আমাকে একটু বেশি, তবু একটু দূরে দূরে থাকে তো। এই বয়সে ঢং ওর। আমি আবার ওসব মানি না। আব্বু তো আব্বুই হয়, এক ফোঁটা আদরও মিস করা যাবে না। হৃদা হেসে ফেলে। সারোয়ার মুচকি হেসে বলে, ভালোই কথা ফুটেছে তোমার, একটু আগেও তো থম মেরেছিলে। এই আপনাকে দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছি। অনেকদিন পর আপনাকে পেয়েছি তো। কতদিন হলো, 3 মাসের মতো না? অনেক দিন হয়ে গেছে। ইস, কতদিন পর আপনাকে দেখলাম। ভিডিও কল দিতে বললে তো লজ্জায় মরে যাও। এখন তো লজ্জাহীনের মতো কথা বলছো কিভাবে? লজ্জাটা মরে গেছে এখন? ফোনে বেশি লজ্জা লাগে, সামনাসামনি মানে অতটাও লাগে না। অসুস্থ বলে বেঁচে গেল রিদা। নয়তো এইভাবে কথা বলার প্রেক্ষিতে আজ ছাড় পেতে না তুমি। আমি আবার আমার কাজ সহজে পেন্টিং রাখি না। সারোয়ার হৃদাকে খাইয়ে হাত ধুতে যায়। হৃদা ততক্ষণে সারোয়ারের কথা মানে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ ভাবতে ভাবতে সারোয়ারের কথার মানে আন্দাজ করতে পেরে লজ্জা পায়। সারোয়ার একবারে প্লেট ধুয়ে হাত ধুয়ে ফেরত এসেছে। এসে হৃদাকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, আমি নয় কথার কথা বললাম, তুমি তো দেখি কল্পনাতে চলে গেছো। বাহ, অনেক ফাস্ট তো তুমি। আপনি না একেবারে অতিরিক্ত, অতিরিক্ত খারাপ। সারোয়ার বেডে বসে হৃদাকে আলতো করে টেনে নিজের কাছে এনে শুয়ে দেয়। নিজেও পাশে শুয়ে বলে, অতিরিক্ত খারাপ হই আর অল্প খারাপই হই, তোমারই তো। এখন আর কোনো কথা না, ঘুমাও, আমারও ঘুম লাগবে। যদি ছুটি কনফার্ম না করে তাহলে আবার চলে যেতে হবে তো। হৃদা চমকে উঠে সারোয়ারের দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে, চলে যাবেন মানে? এভাবে এভাবে এক রাতের জন্য এসে আবার চলে যাবেন? এইসব কি বলছেন? ছুটি কনফার্ম করার সম্ভাবনাই বেশি, তবে কনফার্ম না করলে তো চলে যেতেই হবে। আপনি যাবেন না? কতদিনের ছুটির দরখাস্ত নিয়েছেন আপনি? যতদিনই বলি না কেন, সপ্তাহখানেকের বেশি দিবে না। তাহলে এই সপ্তাহখানেকের আগে আপনাকে যেতে দিব না আমি। আপনি থাকবেন বলেন, যাবেন না বলেন? সারোয়ার আলতো করে হৃদাকে জড়িয়ে ধরে বলে। ঠিক আছে, ঘুমাও এখন, আমি আছি এখানে। হৃদা আরো এগিয়ে এসে সারোয়ারের বুকে মাথা রাখে। নড়তে গিয়ে পায়ে টান লেগে ব্যথা পেতেই অজান্তেই সারোয়ারের হাতে খামচে ধরে ফেলে। সারোয়ার বুঝে তাড়াতাড়ি উঠে হৃদার পা ঠিক করে বালিশের উপরে রাখে। কাত হতে পারছে না বলে সে অতিষ্ঠ, তবে সারোয়ার সেভাবেই তাকে নিজের বুকে আঁকড়ে রাখে। মাথায় হাত বুলিয়ে দিলে হৃদা সেভাবেই ঘুমিয়ে যায়। তবে সারোয়ারের চোখে ঘুম আসে না। তার তো টেনশন হচ্ছে, আদৌ তার ছুটি কনফার্ম হয়েছে কিনা তার খবর নিতে পারেনি। সকালে উঠে খবর নিতে হবে, তারপরই সে নিশ্চিন্ত হতে পারবে। গতরাতে ঘুমাতে দেরি হয় স্বভাবতই সকালে তাদের উঠতে দেরি হয়ে যায়। এদিকে নওশিন বেগম মেয়ের খবর নেওয়ার চিন্তায় আছেন। সকালে ওঠার পর কবির সাহেব ওনাকে রাতের কাহিনী বলতে ভুলে গিয়েছিলেন। বউকে এত চিন্তিত দেখে কবির সাহেব বলেন, টেনশন করো না, তোমার মেয়ের জামাই আছে তো। তাছাড়া রাতে ওদের ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল বলে হয়তো উঠতে লেট করেছে। নওশিন বেগম একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলেন, আপনি জানবেন কিভাবে? মেয়ের রুমে কি নজরদারি করেছিলেন নাকি? ধ্যাত, কী সব ফালতু কথা বলছো? আগের কাহিনী তো বলতে দাও। তোমার মেয়ে তো
আবার রাত বিরাতে খিদে পেয়ে যায়। মাঝরাতে সারোয়ারকে পাঠিয়েছিল খাবার খাবে বলে। আমার ঘুম না আসা আমি জেগেছিলাম, তখন উঠে দেখি তোমার মেয়ের জামাই মেয়ের জন্য খাবার খুঁজছে। পরে আর কি, আমি খাবার গরম করে দিয়েছি, মেয়েকে সারোয়ার খাইয়ে দিয়েছে এবং পরেও ঘুমিয়েছে। নওশিন বেগম মাথায় হাত দিয়ে বলে, কি বলছেন আপনি? আপনার মেয়ে এসব করেছে? হায় আল্লাহ, না জানি জামাই কি ভাবছে। কিছু ভাবছে না। তুমি যদি সারোয়ারের কথাগুলো শুনতে তাহলে নিজেই ইমপ্রেস হয়ে যেতে। যোগ্য মেয়ের জামাই পেয়েছে নুস। তোমার মেয়ের জন্য একদম পারফেক্ট মানুষ সারোয়ার। নওশিন বেগম রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে এটো প্লেট নেই, তার মানে সারোয়ার ধুয়ে রেখে গিয়েছে। বিয়ের পর প্রথমবার মেয়ের জামাই বাসে এসেছে, সেখানে মেয়ে তার জামাইয়ের সেবা না করে উল্টো জামাইকে দিয়ে সেবা নিয়ে নিচ্ছে। মেয়েটা মানসম্মান খুঁয়ে ছাড়বে। রাতে ইরিন তাড়াতাড়ি শুয়ে পড়ছিল, তাই সে তার ভাইয়ের আসার খবর জানে না। তাছাড়া তার এতটাই গভীর ঘুম যে এক ঘুমে সারা রাত পার করে দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে নিজের এক পাশে মাকে আর অপর পাশে তুবাকে দেখে অবাক হয়। তুবার তো রিদা ভাবির সাথে থাকার কথা। ভাবি কি তবে রাতে একা ছিল? রাতে ইমন রিদানের সাথে চলে যেতে ইরিন রুমে এসে ঘুমিয়ে গিয়েছিল। এমনি রিদা ভাবির মন খারাপ দেখেছিল, ভাইয়াকে জানাতে পারেনি বলে। আবার তুবাবু কি নিয়ে যেন চিন্তিত ছিল, তাই সে কথা বলার মতো কাউকে না পেয়ে ঘুমানোই শ্রেয় মনে করেছিল। ঘুম থেকে উঠে বিছানাতেই বসে সে ইমনের কথা ভাবছিল। রাতে ইমনকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছে। ইমন তো এখনো বাসায় আসলো না, তবে ভাইয়ের কিনে দেওয়া ফোনটা ইমনের কাছে দিয়ে দিয়েছে। নাম্বারটা মায়ের ফোনে সেভ করা, তাই সে মায়ের ফোন থেকে ইমনের নাম্বারে কল লাগায়। তবে প্রথমবারই কেউ কল রিসিভ করে না, আবার কল দিতে এবার রিসিভ হয়। ওপাশ থেকে কারো ঘুমন্ত কণ্ঠস্বর শুনে ইরিন থমকে যায়। ফোন সামনে এনে দেখে নাম্বার তো ঠিকই ডায়াল করেছে, তাহলে কল রিসিভ করলো কে? ওপাশ থেকে রিদান ঘুম ঘুম কণ্ঠে হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, তাই ইরিন বলে ওঠে, আপনি কি আমার ভাইয়ের ফোন নিয়েছেন কেন? ভাই থেকে কি রাস্তায় ফোন ছিনতাই করে নিয়েছেন? ছিনতাইকারী আপনি? এই বদমাইশ ছিনতাইকারী! আপনার জন্য আমি আমার ভাইয়ের খবর নিতে পারছি না। এমনি একটা খারুশ লোকের সাথে ভাইয়াকে পাঠিয়েছি, এখন খবর নিব কিভাবে আমি? ইরিনের কর্কশ কণ্ঠ শুনে এতক্ষণে রিদানের ঘুম ভ্যানিশ হয়ে গেছে। হাতের ফোনের দিকে তাকিয়ে দেখে এটা তার ফোন নয়। রাতে ইমনকে নিয়ে নিজের রুমেই শুয়েছিল সে। বিছানার অপর পাশে ইমন এখনো আরাম করে ঘুমোচ্ছে, আর সে ফোনের রিংটং শুনে নিজের ভেবে রিসিভ করে ফেলেছে। ফোনের এই পাশের কণ্ঠস্বরের মালিক যে ইরিন তা সে বুঝে গেছে, তাই এবার গম্ভীর স্বরে বলে ওঠে, ইরিন, আমি রিদান বলছি। নামটা শুনে ইরিন হকচকিয়ে যায়। শেষমেশ মামার বাড়ির খবর সে মামাকে বলে ফেললো, তাই সে ভয় পেয়ে আনমনে বলে ফেলে, সরি রং নাম্বার ডায়াল করে ফেলেছি, রাখছি। হ্যাঁ, সঠিক নাম্বারেই ডায়াল করেছো। তোমার ভাই এখনো ঘুমাচ্ছে, উঠলে আমি জানিয়ে দেব। ও না, মানে ঠিক আছে, সমস্যা নেই, আপনিও ঘুমান। একটু পরে উঠে সব স্বপ্নই মনে করবেন, তাহলেই হবে। এখনো সম্মান দিতে শিখলে না ইরিন? সম্পর্কে তোমার শিক্ষক হই আমি। কিন্তু সেদিন তো ইমনকে ভাইয়া ডাকতে বললেন যে। ইমনকে বললেও তোমাকেও বলিনি, তুমি আমাকে স্যার বলেই ডাকবে। স্কুল, প্রাইভেট, বাসা সবখানেই, নয়তো তোমার শিক্ষা হবে না। ইরিন এপাশ থেকে মুখ ভেঙচি দেয়। আসছে কোথাকার শিক্ষকটা, খালি কথায় কথায় লেকচার দিবে, অসহ্যকর পুরুষ মানুষ। নিজের বুকে হৃদয় নড়চড় অনুভব করে সারোয়ার জেগে ওঠে। ঘুমের ঘোরে হৃদা হালকা কাত হয়ে গেছে, ঘুমে আছে বলে হয়তো ব্যথা অনুভব করতে পারছে না। সারোয়ার পার্স থেকে ফোন তুলে দেখে বেশ সকাল হয়ে গেছে। নিজেও কিভাবে এতটা ঘুমালো বুঝতেই পারলো না, নয়তো তার তো সকাল সকাল উঠে পড়ার অভ্যেস আছে, হয়তো আজ হৃদার সাথে ছিল না বলে টের পায়নি। শ্বশুরবাড়িতে থেকে এতক্ষণ ঘুমানো নিশ্চয়ই শোভা পায় না, তাই সারোয়ার আড়মোড়া ভেঙে উঠে বসে। তারপর হৃদার এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে হৃদার মুখমণ্ডলের সৌন্দর্য।
সারোয়ার আবিষ্কার করে হৃদয়ের বাম চোখের নিচে ছোট্ট একটা তিল আছে। ভালোভাবে না তাকালে সেটা দেখা যায় না। সারোয়ার তিলটার উপর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে সেখানে মুখ নামিয়ে ছোট্ট একটা চুমু খায়। তারপর হৃদয়ের দু চোখে ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে হৃদাকে ডাকতে থাকে। হৃদা ঘুমের মাঝে একটু নড়ে উঠে নিজের হাত ছড়িয়ে দিতে যায়, তবে সাথে সাথে সারোয়ার তার হাত দুটো আটকে যায়। সদ্য সদ্য ব্যথা পাওয়ায় তার কোনো হুঁশ নেই। এভাবে হঠাৎ করে হাত টান করতে গেলে অনেক ব্যথা পাবে। হাত নাড়াতে না পেরে উল্টো কারোর মুঠোয় বন্দি দেখে হৃদার ঘুম ভেঙে যায়। চোখ পিটপিট করে তাকিয়ে সামনে সারোয়ারকে দেখে রাতের কথা মনে পড়ে। সাথে সাথে সে মিষ্টি করে একটা হাসি দেয়। হৃদার এমন হাসি দেখে সারোয়ারও হেসে ফেলে। হৃদার হাত দুটো আলতো করে পাশে রেখে বলে, ঘুম থেকে ওঠো, হুশে আসো। তোমার শরীরে অনেক আঘাত আছে, উল্টোপাল্টা নড়াচড়া করলে আরো ব্যথা পাবে। হৃদা উঠে বসতে চায়। সারোয়ার তাকে ধরে পেছনে বিছানার হেড বোর্ডে বালিশ রেখে উঠিয়ে বসায়। হৃদার ঠোঁট ফুলিয়ে বলে, একদিনেই আমি অতিষ্ঠ হয়ে গেছি, তাহলে সুস্থ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কি করে? কিছুই করার নেই ম্যাডাম, নিজের প্রতি অমনোযোগী থেকে যে বিপদ ডেকে এনেছেন, এখন সেটা তো নিজেকেই মোকাবেলা করতে হবে। কিছু একটা মনে পড়তে হৃদা খুশি হয়ে বলে, আপনার ছুটি কনফার্ম হয়ে গেছে না? তাই তো এখন আমার কাছেই আছেন আপনি। হুম, এখনো খবর পাইনি কোনো। তাছাড়া আশা আছে কনফার্ম হওয়ার, নয়তো সকাল সকালেই খোঁজ পড়ে যেত। নিশ্চিত তথ্য না পাওয়ায় হৃদার মন খারাপ হয়ে যায়। সারোয়ার তাকে ধরে নিয়ে ফ্রেশ করিয়ে আনে, তারপর বেডে বসিয়ে বলে, ফেসিয়াল টেসিয়াল করো নাকি কিছু? ড্রেসিং টেবিলের উপর কত প্রোডাক্ট দেখছে, সকালে কি কি ইউজ করো? হৃদা সুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বেশি কিছু ইউজ করি না, এখানে প্রায় সবই দুবার। আমি শুধু ডেইলি ময়শ্চারাইজার ইউজ করি, আর কিছুই না। কোনটা এটা? হৃদা দেখিয়ে দিতেই সারোয়ার নিজে এনে কিছুটা হাতে নিয়ে হৃদার মুখে লাগিয়ে দেয়। তারপর তার থুতনি ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলে, বাহ, বেশ চকচক করছে তো। কি যেন বলে, হ্যাঁ, গ্লো দিচ্ছে অনেক। সারোয়ারের কথার ধরন দেখে হৃদা শব্দ করে হাসে। সারোয়ার মুচকি হেসে রুমের দরজা খুলে দেয়। তারপর আবার ফেরত এসে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তুবা ঘুম থেকে উঠে এতক্ষণে দরজা খোলা পেয়ে উকি দিয়ে রুমে আসে। তার পেছন পেছন ইরিনও চলে আসে। এসে হৃদাকে একেবারে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে তুবা অবাক হয়ে বলে, দুলাভাই করলো সব? তোকে এত সেবা করলো? তো কে করবে উনি ছাড়া? আমি তো হাত পা জখম করে ঘরে পড়ে আছি। পাশ থেকে ইরিন অবাক হয়ে বলে, দুলাভাই মানে কে এসেছে? আর ভাবি, তুমি রাতে একা থাকলে কিভাবে? ইরিন তখন ফোনে কথা বলে আবারও মুখ থুবড়ে বিছানাতেই পড়েছিল। তুবাকে দেখে মাত্রই তুবার পিছু পিছু এই রুমে আসলো। তাই সে এখনো ভাইয়ের খবর পায়নি। তাই তুবা বলেন, রাতে তুমি ঘুমিয়ে যাবার পর তোমার বড় ভাইয়া এসেছেন। তুমি ঘুমিয়ে গিয়েছিলে বলে আর ডাকিনি আমরা। কি? ভাইয়া এসেছে? কোথায় এখন? হৃদা বলে। ওয়াশরুমে গেছেন এখন। বলতে বলতেই সারোয়ার ওয়াশরুম থেকে বের হয়। তাকে দেখে ইরিন বলে ওঠে, ভাইয়া, তুমি খুব খারাপ। এসে থেকে একটা বারও আমার খবর নাওনি। আমি জানিই না তুমি আসছো। আমাকে একটুও ভালোবাসো না তুমি। সারোয়ার মৃদু হেসে অভিমানী বোনের কাছে আসে। তাকে হালকা করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে, কি বলেছে ভালোবাসি না? আমার একমাত্র ছোট বোন বলে কথা। রাতে ঘুমাচ্ছিলে বলেই তো ডাকিনি, ডাকলে তো তোরই ঘুমের সমস্যা হতো। দেখলি কত ভাবি তোকে নিয়ে আমি। সান্ত্বনা দিচ্ছ এখন? না, আমি জানি তো সব। তবে তোর তো শাস্তি পাওনা আছে। ভাবি যে ব্যথা পেয়েছে জানিয়েছে সময়? আমি কিভাবে জানবো? আম্মুর ফোন আম্মুর কাছে থাকে, আর নতুনটা ইমন নিয়ে নিছে। আমার তো কোনো ফোনই নেই। সারোয়ার বোনের অজুহাত দেখে হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পড়াশোনা কেমন চলছে? ইরিন সারোয়ারের কাছ থেকে এক ঝাঁক পিছিয়ে গিয়ে বলে, এই জন্যই রাগ করি আমি। কোথায় বলবে কি খাবি, কোথায় যাবি, মন কেমন, ভালো আছে কিনা, এসব না বলে খালি পড়া আর পড়া। ভালো না, পড়াশোনা ভালো চলছে না, ভালো চলবেও না। ভাইকে মুখ ভেঙচি দিয়ে ইরিন ধপ ধপ করে রুম থেকে বেরিয়ে যায়। তার কাণ্ড দেখে রুমে থাকা সবাই হেসে ওঠে। সারোয়ার তুবাকে বলে, তো বাবু,
একটু গিয়ে তোমার আম্মুকে বলো তো হৃদার খাবারটা গুছিয়ে দিতে। সকালে ওষুধ আছে, সময় মতো খেতে হবে। তুবাকে আপু বলে সম্বোধন করাই তুবা লজ্জা পেয়ে যায়, তাই সে মিনমিন করে বলে, আমাকে নাম ধরে ডাকতে পারেন দুলা ভাই। ইরিনের মতোই তো আপনার ছোট বোন আমি। তো কি হয়েছে, আপু ডাকলে তো সমস্যা নেই। তুবা লজ্জা পেয়ে মাথা নাড়ায়, তারপর বোনের দিকে তাকিয়ে চলে যায়। সে চলে যেতেই হৃদা হেসে বলে, আপনার আপু বলায় তো লজ্জা পেয়েছে। মনে হয় না আর প্রয়োজন ছাড়া আপনার সামনে আসবে। সেটা ভালো নয় কি? আমার একটু লজ্জা লজ্জাই লাগে বাকিদের সামনে, একটু দূরত্ব থাকাই ভালো। হৃদা বুঝদারের মতো মাথা নাড়ায়। তখনই সারোয়ারের ফোন আসতেই সারোয়ার কলারকে দেখে সিরিয়াস হয়ে যায়। ফোন হাতে রিদানের বারান্দায় গিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে তার স্যার বলেন, মেজর সারোয়ার। ইয়েস স্যার, সারোয়ার স্পিকিং। হ্যাঁ সারোয়ার, তোমার ছুটির অ্যাপ্লিকেশন দেখেছি আমি। 7 দিনের ছুটির আবেদন করেছো তুমি। জি স্যার, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছিল, তাই এমার্জেন্সি ছুটির প্রয়োজন ছিল। কিন্তু এখানকার বর্তমান পরিস্থিতি তো জানোই তুমি। বর্তমান কেসটা তোমার আন্ডারে ছিল। এভাবে তো কাজ ফেলে ছুটি নেওয়া যায় না। তবে তোমার ইমার্জেন্সি বিষয়টা জেনেই তোমাকে পুরোপুরি 7 দিনের নয় 3 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তোমার দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্যই এইটুকু সুযোগ দেওয়া হয়েছে। এখানকার পরিস্থিতি ঠিক থাকলে হয়তো সম্পূর্ণ ছুটি মঞ্জুর করা হতো। বুঝতেই পারছো বিষয়টা? জি স্যার, আমি বুঝতে পেরেছি। 3 দিনে যথেষ্ট স্যার, নির্ধারিত সময়ের মাঝে আমি রিপোর্ট করব। গুড, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ফোনটা নামিয়ে সারোয়ার সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেদিনকার ঘটনার পর কিছুদিন সব শান্ত ছিল, তবে তখন তো মাস্টার মাইন্ডকে ধরা যায়নি, তাই আবারও নতুন করে সব শুরু হয়েছে। এটা গোড়া থেকে উপড়ে না ফেলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। প্রথমবারের সময় সারোয়ার দায়িত্ব ছিল বলে এবারও বিষয়টা তার আন্ডারেজ পড়েছে, তাই একজন টিম লিডার হিসেবে তাকে ছাড়া তো কাজ আগানো সম্ভব না। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও যে তাকে ছুটি দেওয়া হয়েছে সেটাই অনেক। 3 দিন মন মতো পরিবারের সাথে সময় কাটিয়ে তাকে আবারও নিজ কর্মস্থলে চলে যেতে হবে। এসব ভেবে সারোয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে। অপরদিকে সারোয়ারকে এভাবে ফোন হাতে বারান্দায় চলে যেতে দেখে হৃদা টেনশনে পড়ে যায়। নিশ্চয়ই কাজের জায়গা থেকে ফোন এসেছে। কি বলেছে? ছুটি মঞ্জুর হয়েছে তো নাকি? সারোয়ারকে এতক্ষণ কথা বলাতে শোনায় তাকে ডাকেনি হৃদা। তবে এবার ওপাশ শান্ত হওয়ায় হৃদা সারোয়ারকে ডাক দেয়। ডাক শুনে সারোয়ার মুখে হাসি ফুটিয়ে রুমে আসে। হৃদা বলে ওঠে, আপনার স্যার ফোন দিয়েছিল না? কি বললো? ছুটি হয়েছে তো? থাকছেন তো আপনি? সারোয়ার হৃদার পাশে বসে বলে, আমাকে আটকে রাখার জন্য কি চেষ্টা তোমার? কিন্তু লাভ কি? সারা শরীরে জখম বানিয়ে বসে আছো। একটু ছোঁয়ার আগে নিজেকে ভয়ে থাকতে হয়, কখন জানি কোথায় ব্যথা দিয়ে ফেলে। লাভ কি আমার? তবে এসব কথা রাখুন না, ছুটির কথা বলুন। হয়েছে, তবে 7 দিন নয় 3 দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে। মাত্র 3 দিন? দেখতে দেখতেই তো চলে যাবে। সেরে 3 দিনের জায়গায় 3 মাস দিলেও এমনই মনে হবে। তবে ব্যাপার না, পরবর্তী ছুটি একদম 1 মাসের কাটাবো। তখন তোমার মনের খায়েশ মিটিয়ে তোমার সাথে সময় কাটিয়ে যাব। এবার তো কাজের কাজ কিছুই হলো না। হৃদা লজ্জা পেয়ে বলে, আপনি আসলেই অসভ্য। আমি যে বলেছিলাম আর্মি সদস্যরা অসভ্য হয়, ঠিকই বলেছিলাম আমি। আসলেই ঠিক বলেছ, তবে তোমায় প্রমাণ করে দেখাতে পারছি না বলে দুঃখ বোধ করছি। তবে আশা করছি পরবর্তী ছুটিতে সুযোগ বুঝে প্রমাণ করে দেখিয়ে দিব। এইভাবেই পরবর্তী সময়টুকু সারোয়ার হৃদার সাথে খুনসুটি করে পার করে। নওশিন বেগম এসে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে সারোয়ারকে নিয়ে সকালের খাবার দেয়। ততক্ষণে রিদান তার মা আর ইমনকে নিয়ে বাসায় চলে আসে। হৃদার অ্যাক্সিডেন্টের খবর শুনেও একটু অসুস্থ থাকার গতদিন রিদানের মা আসতে পারেননি, তবে আজ সকাল সকাল ছেলের সাথে চলে এসেছেন। তিনি এসে সারোয়ারের সাথে পরিচিত হন। ওদের বিয়ের দিন তো ঘটনাটা হঠাৎ করে ঘটে যাওয়ায় আসতে পারেননি, তাই আজ এসে পরিচিত হলেন। অপরদিকে রিদানকে দেখে ইরিন লুকিয়ে থাকে, তবে বিষয়টা রিদানের চোখে পড়ে যায়। ইরিন কেমন ইমনের পেছনে দাঁড়িয়ে থেকে সবাইকে দেখছে। এভাবে ভাইয়ের পেছনে লুকিয়ে উকিঝুঁকি পারতে দেখে বিষয়টা রিদানের কেন যেন বেশ ভালো লাগে। ইরিনের বাচ্চামোগুলো দেখে তার কাছে ইরিনকে এখন
একটা ছোট্ট বাচ্চাই মনে হচ্ছে, যে বাচ্চার পরনে এখন একটা গোল ফ্রক পরা, গলায় রাউন্ড করে ওড়না পেঁচানো, অপরদিকে এমন একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। দেখে কেউ বলবেই না এরা যমজ ভাই বোন, বরং এই মুহূর্তে দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে বড় ভাই ইমনের ছোট বোন ইরিন। এসব ভেবে অজান্তেই রিদানের মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথম বোধহয় সে ইরিনকে নিতান্তই ছোট ভেবে দেখল, নয়তো তার সব সময় ধারণা ছিল ইন্টারে পড়ুয়া মেয়েরা নিশ্চয় বুঝদার হবে। তবে এখন বুঝছে সবাই বুঝদার হয় না, কেউ কেউ অতি আদুরে বাচ্চাদের মতোই থেকে যায়, যার জল জ্যান্ত প্রমাণ এই ইরিন সিদ্দিকী। হৃদার চোখ মুখ কুচকে বেড়ে বসে আছে। সারোয়ার তার সামনে ওষুধের বাক্স নিয়ে বসেছে। এখন হৃদার পায়ের আর হাতের আঘাতে ড্রেসিং করে দিবে। ওষুধ লাগানোর আগেই হৃদা মুখ কুচকে রেখেছে। তার এমন পরিস্থিতি দেখে সারোয়ারের বেশ হাসি পায়, তবে এখন হাসলে হৃদা আরো মন খারাপ করবে। বেচারি ব্যথা পেয়েছে, তাকে তো আরো সান্ত্বনা দেওয়ার উচিত। তাই সারোয়ার হৃদার পায়ের কাছে বসে তার পরনের প্লাজো হাঁটুর উপর পর্যন্ত তুলে দেয়। আচমকা সারোয়ারের এমন কাজে হৃদা অনেক লজ্জা পেয়ে যায়। সে আবারও প্লাজো নামিয়ে নিতে চাইলে সারোয়ার ধমক দেয়। কি সমস্যা? আমার নাম হচ্ছে কেন? আম্মুকে ডাকেন, আম্মু করে দিবে। আমি থাকতে আম্মুকে ডাকতে হবে কেন? আমি পারি না এসব করতে। না, চুপ, কোনো কথা না, সোজা হয়ে বসে থাকো। হৃদা ধমক খেয়ে চুপচাপ বসে। সারোয়ার তুলোই করে ওষুধ নিয়ে হৃদার পায়ের আঘাতে ড্রেসিং করতে থাকে। প্রথমবার তুলা ছোঁয়াতেই হৃদা ব্যথায় চিলিয়ে ওঠে। সারোয়ার চমকে উঠে বলে, কি হয়েছে? ব্যথা পেয়েছ? আমি তো জোরে ছোঁয়াইনি। মানে উফ, জ্বলছে, সরান এটা, আমার ওষুধ দেওয়া লাগবে না। আমি হালকা করে দিচ্ছি, ব্যথা লাগবে না আর। সারোয়ার এক প্রকার জোর করে হৃদার পায়ে ওষুধ লাগিয়ে দেয়, পাশাপাশি ফু দিয়ে ব্যথা লাগবো করার চেষ্টা করতে থাকে। আর ততক্ষণ হৃদা আজে বাজে প্যাচাল করতে থাকে, যার বেশিরভাগই ছিল, এই গাড়িওয়ালাকে ছাড়বো না আমি, খারাপ বেটা, আমাকে পঙ্গু বানিয়ে ঘরে ফেলে রেখেছে। আর ডক্টরকেও ছাড়বো না আমি, কি একটা খারাপ ওষুধ দিয়েছে, খালি জ্বালা করছে। মুখে এইসব বলছে আর মাঝে মাঝে সারোয়ারের হাতে খামচে ধরছে, তাকে ওষুধ লাগাতে দিচ্ছে না। নিজের বউয়ের এখন এমন বাচ্চামো দেখে সারোয়ার হাসবে না কাঁদবে তা বুঝতেই পারছে না। শেষে এক প্রকার সংগ্রাম করেই হৃদার পায়ে ড্রেসিং করে দেয় সারোয়ার। ওষুধ লাগিয়ে পা হাঁটু পর্যন্ত উন্মুক্ত রেখে দেয়, যাতে হালকা বাতাসে একটু আরাম পায়। আর ব্যথার জায়গা যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সারোয়ার এবার ওর হাতের কোনোইতে ওষুধ লাগিয়ে দেয়। এবারও হৃদা আগের মতোই ব্যথায় শব্দ করতে থাকে। তাই এবার সারোয়ার বলেই ফেলে, এতটাই বাচ্চামো করতে পারো তুমি হৃদা? আমি কি কোনো বাচ্চাকে বিয়ে করেছি? সামান্য ব্যথা নিয়ে এত অভিনয় কিভাবে করছো? অভিনয় করছে সে, এটাকে অভিনয় বলল সারোয়ার। হৃদার অভিমান হয় অনেক। সে সারোয়ারের দিক থেকে মুখ ফিরিয়ে অভিমানী কণ্ঠে বলে, বিয়ের আগে কেন সেটা মাথায় রাখেননি? আমি কি বিয়ের জন্য জোর করেছিলাম? না, খালি ডেসপারেট হয়ে গিয়েছিলে। যখন জানলে আমার অন্য কথা বিয়ে ঠিক হয়েছে, তখনই পাগল হয়ে তাড়াতাড়ি আমায় হাত করার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসছিলে। এটাকে মোটেও জোর করা বলে না। তুমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলে না। আপনি আপনি টিচ করছেন আমায় এখন? হ্যাঁ, আপনার তো হেব্বি সাহস দেখছি। অবশ্যই সাহসী আমি। সাহসী না হলে কি সেনাবাহিনীর মতো পেশায় চাকরি করতে পারতাম আমি? আপনি আমার সামনে থেকে সরুন তো, এসব আর ভালো লাগছে না আমার। তাড়িয়ে দিচ্ছ আমায়? সব ফেলে এতটা পথ আসলাম শুধু তোমার জন্য, আর তুমি আমায় চাচ্ছ না? তাহলে আর কি, চলে যেতে হবে। সত্যি সত্যি সারোয়ার উঠে তৈরি হতে থাকে। হৃদা অবাক হয়ে তাকিয়ে থাকে। সারোয়ার এখন তৈরি হচ্ছে কেন? সে তো কথার কথা বলল, তাই বলে সত্যি রাগ করে বসলো নাকি? হৃদার চোখে পানি চলে আসে। সারোয়ার তো নিজের মতোই তৈরি হচ্ছিল। সে বাহিরে পোশাক পরে আয়নার সামনে গিয়ে নিজের চুলে চিরুনি চালাতে থাকে। তখনই কারণ নাক টানার শব্দ শুনতে পায়। সারোয়ার থমকে গিয়ে পাশের তাকিয়ে দেখে হৃদার চোখ দিয়ে গলগলিয়ে পানি পড়ছে, আর একটু পর পর সে নাক টানছে। সারোয়ার হতভম্ব হয়ে হৃদার কাছে বসে বলে, আবার কি হলো?
এ কি মহাজালায় পড়লাম। এখন আবার কাঁদছো কেন? আপনি এখন চলে যাবেন? আমাকে এই অবস্থায় এখানে একা ফেলে চলে যাবেন আপনি? আমি কি এমনি বলেছি যে চলে যেতে হবে? উম, আপনি একটু বুঝেন না আমায়। সারোয়ার ভ্রুকুচকে তাকিয়ে বলে, আমি কোথায় যাচ্ছি? আপনার কাজের জায়গায়। আমি কি একবার বলেছি সেটা? হৃদয় ফ্যাল করে তাকিয়ে থাকে। সারোয়ার এসে তার পাশে বসে, তারপর বলে, চলে যাচ্ছে না, ওদের বাসায় পৌঁছে দিয়ে আসে। সন্ধ্যার মাঝে আবার চলে আসবো তো। সত্যি আসবেন তো? আমি আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন একটু ঘুমাও। ঘুম আসে না আমার, ভালো লাগছে না এইভাবে বিছানায় বসে থেকে। এখন কি চাও? তুমি করে নিয়ে আমি ঘুরি? সেটা আদৌ সম্ভব? কেন সম্ভব না? আমি কি মোটি? অনেক খাই আমি? আমার ওজন বেশি? আরে বাবা, এটা কখন বললাম আমি? তোমার তো পায়ে ব্যথা, ডাক্তার তোমায় বেড রেস্ট করতে বলেছে। স্বামীর কোলে রেস্ট করতে পারোনি। মনে তো হচ্ছে আমার কোলে উঠে খুব শখ তোমার। আ- আপনি একেবারে যা তা একটা লোক, অসহ্যকর মানুষ। হৃদাকে লজ্জা পেতে দেখে সারোয়ার হেসে ফেলে। হৃদার দু গালে হাত রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর বলে, আমার আসতে লেট হলেও হতে পারে, বাসে যাচ্ছে, বোঝোই তো। আমার আসতে লেট হলে তুমি খেয়ে শুয়ে পড়ো। হৃদা মাথা নাড়ালে সারোয়ার রুমে বাহিরে আসে। সকালেই মায়ের সাথে কথা হয়েছে, যেহেতু হৃদাকে বেড রেস্ট দিয়েছে, বড় কোনো সমস্যা হয়নি। আশা করা যায় হৃদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই শুধু শুধু এখানে থেকে ভিড় করার দরকার নেই। তাছাড়া ইমনের প্রাইভেট আছে, কলেজ তো মিস হয়ে গেল। সারোয়ারের মা ভাই বোনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসে মায়ের পাশে ইরিন বসে, আর পরপর দুটো সিটে একজন করে বসা ছিল, তাই তাদের সারোয়ার আর ইমনকে আলাদা বসতে হয়। ইমন যেখানে বসে সেখানে আগে থেকে একটা মেয়ে বসা ছিল, তাই ইমন যথেষ্ট দূরত্ব রেখে চুপচাপ বসে থাকে। তবে তার পাশে বসা মেয়েটি তাকে চিনে ফেলে, তাই মেয়েটা কিছুটা উচ্চস্বরে বলে ফেলে, আর এমন না, কোথায় গিয়েছিলে? কলেজে যাওনি আজকে? আচমকা নিজের নাম শুনে ইমন পাশ ফিরে দেখে তার পাশে শুভা বসে আছে। পরনে তার সাধারণ ড্রেস পরা। শুভা হিজাব পরে না, তাই মাথায় দুপাশে দুটো বেনি করে রেখেছে, গলায় ওড়না ঝুলানো, দেখতে ভালোই দেখা যাচ্ছে। কিন্তু ইমনের তো মেয়েতে অ্যালার্জি আছে, তাই সে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকায়। সারোয়ার বাসের উল্টো সিটে ইমনের সোজাই বসেছে। সারোয়ারকে সামনে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা নিচু স্বরে শুভাকে বলে, যাইনি কলেজে। আমিও যাইনি, আমি একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। আমি তো বাইরে মেসে থাকি, পরিবার থেকে অনেক দূরে। আজকে ফোন করে আমায় আন্টি বললো একটু দেখা করতে আসতে, তাই গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? বাবিদের বাসায়। শুভার এত কথার প্রেক্ষিতে ইমনের ছোট উত্তর পেয়ে শুভা একটু মন খারাপ করে। আজকে প্রাইভেটে যাবে? হুম। ব্যাস, তাদের কথা এখানেই সমাপ্ত হয়। ইমন তাকে গুরুত্ব দিচ্ছে না বলে শুভাও আর কথা বাড়ায়নি। ইরিন মেয়েটা কত মিশুকে, আর তার ভাই ইমন একটা আস্ত বেয়াদব। সেদিন তাকে কি ধমকটাই না দিল, আর এখন কেমন ইগনোর করছে। বেয়াদব ছেলে একটা। বাস থেকে নামতেই শুভার সাথে ইরিনের দেখা হয়। শুভা ইরিনকে পেয়ে বেশ খুশি হয়। শুভাদের ম্যাস কলেজের কাছে, সেখান পর্যন্ত তাকে অটো করে যেতে হবে, আর ইরিনদের বাসা বাস স্ট্যান্ড থেকে কাছেই, তাই এখানেই তাদের বিদায় নিতে হয়। বাসায় গিয়ে সারোয়ারের মায়ের কোলে শুয়ে থাকে। মা ও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর এবার কতদিনের ছুটি হয়েছে? 3 দিনের। তোদের বিয়ে 3 মাস হয়ে গেল, তুই বাসায় আসছিস না, আর বউকে বাসায় তুলে আনাও হচ্ছে না। এভাবে চলবে কিভাবে? তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আম্মু? কি করব বলো, এখন আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গতকাল যে আসলাম, এই কাজ ফেলে এসেছি। স্যার শুধুমাত্র দয়া দেখিয়ে 3 দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে, না তো আমার জন্য টিমের কাজ এগোচ্ছে না। এমনি সেখানে কত অবৈধ কার্যকলাপ চলছে, সব স্বাভাবিক না হলে আমার কাজ কমবে না। সারোয়ার ভাবছে হৃদাকে মা চাচ্ছে, কারণ মায়ের একা একা বাসায় থেকে খারাপ লাগে,
তাই বাড়িতে বউ আসলে সব পরিপূর্ণ মনে হবে। তবে সে তো জানে না সুরাইয়া বেগম আড়ালে ছেলের ভালোর জন্য কী সব ভেবে রেখেছেন। বিকালে প্রাইভেটে যাওয়ার আগে ইরিন ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া আমরা আসার আগে যাবে না কিন্তু, চলে গেলে খুব খারাপ হয়ে যাবে, আমি খুব কান্না করব। সারোয়ার হেসে বলে, ঠিক আছে, আমি থাকবো। তোমার বাসায় আসলে পরে যাব আমি। মনে থাকে যেন। বোনের এমন শাসানো দেখে সারোয়ার হাসে, তবে আর কিছুই বলে না। ইরিন ইমনের সাথে প্রাইভেটে চলে আসে। ইরিনের আবার বাইরে বের হলে টুকটাক খাবারের চাহিদা আছে। পরপর দুটো প্রাইভেট পড়বে, তাহলে 2 ঘন্টা লাগবে। এতক্ষণ সে খাওয়া ছাড়া থাকবে নাকি? তাই ইমনকে পাঠিয়ে দিয়ে ইরিন পাশের দোকানে যায় চকলেট কিনতে। সেই দোকানে গিয়ে চকলেটের কথা বলে আবার আচারের প্যাকেট দেখতে থাকে। হঠাৎ তার চোখ যায় পাশে দাঁড়ানো লোকটার দিকে। সে অবাক হয়ে যায়, কারণ সেখানে রিদান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিদান অন্যমনস্ক হয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ইরিন কেসে ওঠে। রিদান ইরিনকে দেখেই হাতের সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয়। যতই হোক তার স্টুডেন্ট হয়তো। ইরিন তখনও কাঁচতে থাকলে রিদান দোকান থেকে একটা ঠান্ডার বোতল নিয়ে তার সিপি খুলে ইরিনের দিকে এগিয়ে দেয়। ইরিন তাড়াতাড়ি করে বোতলের মুখ লাগিয়ে খেয়ে নেয়। তারপর নিজেকে ধাতস্থ করে বলে, পেয়েছি আপনার ঠোঁট কালো হওয়ার রহস্য। ছি, এইসব ছাইপাশ খেয়ে ঠোঁটটা কালো ইয়ের মতো করে ফেলেছেন।